হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস পরীক্ষা তোমাদের হাতে প্রায় 3 মাস সময় রয়েছে। এই 3 মাস তোমাদের জন্য প্রত্যেক দিন আমি ক্লাস করাবো এবং প্রত্যেক দিন ক্লাসগুলো তোমাদের দেখতে হবে, কারণ জিকেটা আমি তোমাদের দায়িত্ব নিয়েছি। 25টা প্রশ্ন থাকবে জিকেতে, সেখান থেকে আমি 20+ তোমাদের কমন দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেক দিন জিকে ক্লাসটা তোমরা অবশ্যই দেখো। প্রত্যেক দিন আমরা এখন যেটা করছি, 2021 সালে পরীক্ষা হয়েছিল তার প্রত্যেকটা শিফটের প্রশ্ন করছি। আজ আমরা 27/10/2021 আজ আমরা করব 27/10/2021 সালে পরীক্ষা হওয়া ফার্স্ট শিফটের প্রশ্নোত্তর। আমাদের ক্লাস নাম্বার এটা হবে 39, ঠিক আছে, 39 নম্বর ক্লাস। এর আগে আমরা 38টা ক্লাস করেছি, না দেখে থাকলে অবশ্যই প্রত্যেকে দেখে নিও, ঠিক আছে। চলো শুরু করা যাক। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যদি এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ারের বিগত 4 বছরের সম্পূর্ণ বাংলাতে প্রশ্নোত্তর নিতে চাও, জিকেগুলো শুধুমাত্র 2023-24 কারেন্ট অ্যাফেয়ার্স, মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্যাটিক জিকে, সাজেস্টিভ এমসিকিউ, এত কিছু, অর্থাৎ পুরো জিকের স্টাডি মেটেরিয়াল প্যাকেজ যদি তোমরা নিতে চাও, তাহলে আমাদের একটা টেলিগ্রামে পেড গ্রুপ ওপেন করেছি, সেই গ্রুপে জয়েন করতে হবে। 249 পেমেন্ট করে সেখানে জয়েন করতে পারবে তোমরা, ঠিক আছে। তো যদি তোমরা এটার বিষয়ে জানতে আগ্রহী হও বা ভর্তি হতে আগ্রহী হও, তাহলে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এখানে তোমরা মেসেজ করবে, তাহলে প্রসেস বলে দেবো যে কিভাবে টাকা পেমেন্ট করবে এবং কিভাবে জয়েন করবে, ঠিক আছে। চলো প্রথম প্রশ্নে চলে যাব। আজকের প্রথম প্রশ্ন দেখো কি আছে। নিচের কোন রাজ্যের সাথে বঙ্গগঙ্গা বা বঙ্গাঙ্গ উৎসব জড়িত? এটা বঙ্গগঙ্গা হবে না, বঙ্গাঙ্গ উৎসব, ঠিক আছে। কোন রাজ্যের সঙ্গে বঙ্গাঙ্গ উৎসবটা জড়িত? প্রত্যেকটা প্রশ্ন বলবো, 5-6 সেকেন্ডের মতো তোমাদের সময় দেবো, তারপর আমি তোমাদের উত্তর বলে দেবো। কারেক্ট আনসার হবে মহারাষ্ট্র রাজ্যের সঙ্গে বঙ্গাঙ্গ উৎসবটা জড়িত। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে এই উৎসবটা হয়ে থাকে, বঙ্গাঙ্গ উৎসব, ঠিক আছে। মহারাষ্ট্রের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ উৎসবের যদি কথা বলা হয়, তাহলে হবে মকর সংক্রান্তি মহারাষ্ট্রের উৎসব। গণেশ চতুর্থী সব থেকে বেশি পরীক্ষায় আসে, যে গণেশ চতুর্থী কোন রাজ্যের উৎসব বা কোথাকার উৎসব, এটাও হচ্ছে মুম্বাই বা মহারাষ্ট্র। তারপর হচ্ছে জন্মাষ্টমী 3 নাম্বার, তারপর হচ্ছে 4 নাম্বার গুরু পূর্ণিমা, 5 নাম্বার হচ্ছে নবরাত্রি অ্যান্ড দিওয়ালি। এগুলো সবগুলোই হচ্ছে মহারাষ্ট্রের উৎসব। আরেকবার বলে দিচ্ছি, এই বঙ্গাঙ্গ, তারপরেই হচ্ছে মকর সংক্রান্তি, গণেশ চতুর্থী, তারপরেই হচ্ছে জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা, দিওয়ালি এবং নবরাত্রি। এই 6টি উৎসব মহারাষ্ট্রে, মনে রাখবে, এখান থেকেই তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাব। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। ফ্রিকোয়েন্সির জন্য এসআই একক হলো কি? ফ্রিকোয়েন্সি বা বাংলায় তাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক। কম্পাঙ্কের এসআই এককটা কি? কারেক্ট আনসার হবে হার্টজ বা হার্টজ। হার্টজ হচ্ছে কম্পাঙ্কের এসআই একক। যেমন ডেসিবেল, ডেসিবেলের এসআই একক কি? যেমন হচ্ছে হার্টজ, ঠিক আছে। 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে যদি কোনো শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে থাকে, সেটাই আমরা কিন্তু শুনতে পাবো। বা 20 হার্জের কম বা 20,000 হার্জের থেকে বেশি কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না, ঠিক আছে। তাহলে ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ। নেক্সট আমরা দেখব 3 নাম্বার, কোন সালে ব্রিটিশ সরকার ভারতে মরলে মিন্টো সংস্কার ঘোষণা করেছিল? মরলে মিন্টো সংস্কার আইন, এটা হচ্ছে ব্রিটিশ সরকারের একটা আইন, যেটা ভারতে মরলে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। ভারতের রাজনীতিতে, ভারত শাসনের ক্ষেত্রে, ভারতের লোকসভায় ভারত শাসনের জন্য যাতে ভারতীয়দের অংশীদারিত্ব বা অংশগ্রহণ বেশি হয়, সেই জন্যই কিন্তু মরলে মিন্টো সংস্কার আইন করা হয়েছিল। আগে ব্রিটিশরা ভারত শাসন করছিল, প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করতো। তারপর 1858 সালের পর ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটেন থেকে বসে বসে এখানে শাসন করছিল। তারপর জিনিসটা আস্তে আস্তে ভারতীয়দের মধ্যে আসতে শুরু করে, লোকসভায় রাজ্যসভায় ভারতীয়দের মানে জনপ্রতিনিধি সেখানে সুযোগ পায় যাওয়ার। তারপর মরলে মিন্টো সংস্কার আইনে বেশি সংখ্যক ভারতীয় জনপ্রতিনিধি এখানে সুযোগ পায়, অংশগ্রহণ করার সুযোগ পায়। তো মরলে মিন্টো সংস্কার আইনটা হচ্ছে কত সাল? 1909 সাল ইজ দ্য কারেক্ট আনসার। আরেকটা এরকমই সংস্কার আইন আছে, যেটা হচ্ছে 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, বা 1919 সালের ভারত শাসন আইন, যেটাকে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বা মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অ্যাক্ট বলা হয়, সেটা হচ্ছে 1919।
তাহলে মনে রাখবে দুটো জিনিস, মন্টেগু চেমসফোর্ড যখনই বলা হবে পরীক্ষায় তখন লিখবে 1919, এবং মরলে মিন্টো যদি বলা হয় তখন লিখবে 1909। মনে থাকবে। চলো নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর কি আছে। প্রত্যেকটা প্রশ্ন বলবো, আর যেগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলোই আমি কিন্তু বলবো, ঠিক আছে? বেশি ডিটেলসে বলবো না। জাতীয় তাঁত দিবস কবে পালন করা? আর যেগুলো ডিটেলস লাগবে না আমি বলবো না, ডিটেলসগুলো কিন্তু স্কিপ করো না, সেগুলো মন দিয়ে শুনবে, কারণ পরীক্ষায় সেগুলো থেকেও প্রশ্ন আসবে। জাতীয় তাঁত বা ন্যাশনাল হ্যান্ডলুম ডে কোন দিনটা পালন করা হচ্ছে? প্রত্যেক বছর 7 আগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসেবে পালন করা হয়। এই সালটা, এই মানে সময়টা, এটা কবে থেকে পাস করানো হচ্ছে? 2015 সাল থেকে প্রত্যেক বছর 7 আগস্ট দিনটিকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসেবে পালন করা হচ্ছে, ঠিক আছে? কারণ কেন? 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, 1905 সালের 7ই আগস্ট বঙ্গভঙ্গ যখন কার্যকরী হয়ে গেছিল, সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হচ্ছে। আর দেশীয় পোশাক ব্যবহার করার জন্য, দেশীয় দ্রব্য ব্যবহার করার জন্য বলা হচ্ছে, এবং বিদেশি দ্রব্য, বিদেশি পোশাক বর্জন করার জন্য বলা হচ্ছে। তো তাদের স্মৃতিতে, যারা এখানে অংশগ্রহণ করেছিল তাদের স্মৃতিতে প্রত্যেক বছর 7 আগস্ট জাতীয় তাঁত দিবস হিসেবে পালন করা হচ্ছে। 5 নম্বর, এলইডি এর পূর্ণরূপ কি? এলইডি এর সম্পূর্ণ নাম কি? দেখো এখানে কিন্তু অপশানগুলোতে একটু ভুল আছে, ঠিক আছে? বাংলা ট্রান্সলেট করতে গিয়ে ভুল হয়েছে। আমি আসল যেটা সেটা তোমাদের বলে দিচ্ছি। এলইডির পুরো নাম হচ্ছে লাইট, তারপর হচ্ছে এমিটিং, কি? লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড, এটা হচ্ছে এলইডির পুরো নাম। অনেক সময় এলসিডির পুরো নাম পরীক্ষায় আসে। এলসিডির পুরো নাম কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে হচ্ছে এলসিডির পুরো নাম, আর এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এই দুটোই মনে রাখবে, দুটোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে দেবনাগরী লিপিতে হিন্দি হবে ইউনিয়নের সরকারি ভাষা? কোন আর্টিকেলে বলা হয়েছে যে হিন্দি হবে ভারতের সরকারি ভাষা, আর হিন্দির স্ক্রিপ্ট হবে, লিপিটা হবে দেবনাগরী হরফ? আমরা অনেকেই মনে করি হিন্দি হচ্ছে ভারতের রাষ্ট্রীয় ভাষা, কিন্তু মনে রাখবে হিন্দি ভারতের রাষ্ট্রীয় ভাষা নয়, বা ভারতের কোনো ভাষাই ভারতের রাষ্ট্রীয় ভাষা বলে কোনো ভাষা নেই। ভারতের সরকারি ভাষা বলতে হবে, সরকারি ভাষা। যেমন জাতীয় সঙ্গীত আছে, ঠিক আছে, জাতীয় পাখি, জাতীয় পশু, সেরকমের জাতীয় ভাষা বলে কিচ্ছু নেই। হিন্দি হচ্ছে সরকারি ভাষা, আরেকটা সরকারি ভাষা তার সঙ্গে আছে ইংলিশ, ঠিক আছে? তো 343 আর্টিকেল 343 এর এক নাম্বার ক্লোজে, আর্টিকেল 343 এর ক্লোজ 1-এ বলা হয়েছে যে ভারত, এটা হবে সরকারি ভাষা। আর 343 এর ক্লোজ 2-তে কি বলা হয়েছে? বলা হয়েছে যে ইংলিশ ভারত স্বাধীনতার পর বা 1950 সালের পর আগামী 15 বছরের জন্য ইংলিশ হবে ভারতের সরকারি ভাষা। অর্থাৎ হিন্দি এবং ইংলিশ দুটোই হয়ে গেল। এরপর পরে 343 ক্লজ 3-তে বলা হয়েছে কি? এই ক্লোজটা পরে জয়েন করানো হয়েছে। এই ক্লোজে বলা হচ্ছে যে এটা হলো তো 1950 থেকে 1965 সাল পর্যন্ত ইংলিশ সরকারি ভাষা। এরপর 1965 সালের পরেও ইংলিশটা ভারতের সরকারি ভাষা থাকবে, এবং হিন্দি তো আছেই। এটা ক্লোজ 3-তে বলা হয়েছে। বোঝা গেছে আর্টিকেল 343 সম্পর্কে? নেক্সট দেখো 7 নম্বর, প্রিটজার পুরস্কার সাধারণত ড্যাশের ক্ষেত্রে প্রদত্ত নোবেল পুরস্কার হিসাবে পরিচিত। প্রিটজার পুরস্কার, এটা স্থাপত্য বা আর্কিটেকচারের নোবেল পুরস্কার বলা হয়ে থাকে। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। একটা ফরেন ফ্যামিলি, ব্রিটিশ না আমেরিকান ফ্যামিলি দ্বারা প্রত্যেক বছর এই প্রিটজার পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে, ঠিক আছে? প্রিটজার পুরস্কার প্রদান করা হয়ে থাকে, প্রথম দেওয়া হয়েছিল 1979। যারা আর্কিটেক্ট হিসেবে কাজ করে, খুব ভালো আর্কিটেকচার, তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। 8 হচ্ছে, ভোজতাল পূর্বে আপার লেক নামে পরিচিত নিচের কোন রাজ্যে অবস্থিত? আপার লেক কোথায় আছে? বা ভোজতাল যাকে বলা হয়, আপার লেক আছে মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট, এবং লোয়ার লেক এই দুটোই আছে কোথায়?
মধ্যপ্রদেশে। তোমরা যদি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তোমরা যারা ঘুরতে গিয়েছো, অযোধ্যা পাহাড়ে গেলেও তোমরা বুঝতে পারবে যে সেখানে কিন্তু একটা আপার ড্যাম এবং একটা লোয়ার ড্যাম আছে। এইরকমই ব্যাপার, মধ্যপ্রদেশে যেমন একটা আপার লেক লোয়ার লেক, এখানেও দেখবে একটা আপার ড্যাম। অযোধ্যা পাহাড় যারা গেছো দেখতে পাবে একটা আপার ড্যাম এবং একটা লোয়ার ড্যাম আছে, ঠিক আছে। তো এই আপার লেকের আরেক নাম হচ্ছে ভোজতাল, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। এরপর দেখো আরেকটা লেকের নাম বলে দিচ্ছি, শঙ্খাসাগর, এটাও আছে তোমার মধ্যপ্রদেশে। তারপর হালালি, এগুলো লিখে রাখবে, হালালি এটাও আছে মধ্যপ্রদেশে। তারপর মরবান এটাও আছে মধ্যপ্রদেশে। তারপর ইয়াসবন্ত এটাও আছে মধ্যপ্রদেশে, এগুলো মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো 9 নাম্বার, নিচের কোন শহরে জওহরলাল নেহরু মণিপুর ডান্স একাডেমি অবস্থিত? মণিপুর ডান্স একাডেমি যখন বলেই দিয়েছে তখন আমরা এই অপশানগুলো এলিমিনেট করব। গুয়াহাটি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এগুলোকে এলিমিনেট করে দেবো, কারণ এখানে বলেই দিয়েছে জওহরলাল নেহরু মণিপুর ডান্স একাডেমি, তাহলে সেটা মণিপুরেই হবে। ইম্ফল শহরে আছে জওহরলাল নেহরু মণিপুর ডান্স একাডেমি। 10 দেখবো আমরা, নিচের কোন সরকারি কর্তৃপক্ষ ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করে থাকেন? ভারতের একজন প্রধান নির্বাচন বা চিফ ইলেকশন কমিশনার থাকেন, আর তার সঙ্গে আরও 4 জন ইলেকশন কমিশনার থাকেন। ভারতের বর্তমান চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন রাজীব কুমার, ঠিক আছে। তো এই যে ইলেকশন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনার প্রত্যেককেই নিয়োগ করে থাকেন কে? ভারতের রাষ্ট্রপতি। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল 25 জানুয়ারি, ডেটটা মনে রাখবে, খুব বেশি ইম্পর্টেন্ট। 25 জানুয়ারি 1950 সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ভারতীয় নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। সেই জন্য 25শে জানুয়ারি দিনটাকে প্রত্যেক বছর জাতীয় ভোটার ডে হিসেবে পালন করা হয়। কি ডে? জাতীয় ভোটার ডে 25শে জানুয়ারি পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা 11, ভারতের নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি 2020 সালের আগস্টে সুনামি রেডি গ্রামের প্রথম রাজ্যে পরিণত হয়েছে? দরকার নেই প্রশ্নটা এখন, আর পুরনো প্রশ্ন ছিল আর ইম্পর্টেন্ট সেরকম নয় এটা। ভারতের নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি 2020 সালের আগস্টে সুনামি রেডি গ্রামের প্রথম রাজ্যে পরিণত হয়েছে? এটা উড়িষ্যার একটা গ্রাম, হ্যাঁ এটার দরকার নেই, আর বাদ দাও, এটা স্কিপ করে দিলাম। 12 নম্বর, বেরিয়াম নাইট্রেট সিগন্যাল ফ্লেয়ার এবং আতশবাজিতে ব্যবহৃত হয় যা উজ্জ্বল ড্যাশ রঙে জ্বলে। বেরিয়াম নাইট্রেট বলছে সিগন্যাল ফ্লেয়ারে ব্যবহার করা হয়, সিগন্যালে ব্যবহার করা হয়, রাস্তায় সিগন্যালে ব্যবহার করা হয় এবং আতশবাজিতে ব্যবহার করা হয়। এটা মানে কি রঙের উজ্জ্বল রং? বেরিয়াম নাইট্রেট। আতশবাজিতে যদি আমরা বেরিয়াম নাইট্রেট ব্যবহার করি তা আতশবাজিটা কি রং দেখাবে? ঠিক আছে, একবার সংকেতটা জেনে রাখো, পরীক্ষায় অনেক সময় আসে, BaNO3 আর হোল 2, বেরিয়াম নাইট্রেট। এটা হচ্ছে সবুজ রং। সিগন্যালে যে সবুজ বাতিগুলো থাকে সেখানে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। আতশবাজিতে সবুজ কালারের জন্য বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা থাকে। বিভিন্ন যে পেন্ট, সেই পেন্টে ব্যবহার করা হয় বেরিয়াম নাইট্রেট অনেক সময়, বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে এর ব্যবহার আছে। সেরামিক গ্লেজে ব্যবহার করা হয়। নেক্সট দেখবো 13, ভারত সরকার অভিবাসী কর্মীদের ক্ষমতায়ন ও জীবিকার সুযোগ প্রদানের জন্য গরিব কল্যাণ রোজগার অভিযান GKRA নামে একটি ব্যাপক কর্মসংস্থান কাম গ্রামীণ জনকর্ম অভিযান কখন চালু করা হয়েছিল? কত সালে ভারত সরকার এটা চালু করেছিল? ব্যাপক কর্মসংস্থানটা ভারত সরকার কবে চালু করেছিল? গরিব কল্যাণ রোজগার অভিযান নামে একটা কি কর্মসংস্থান? ব্যাপক কর্মসংস্থান ভারত সরকার চালু করেছিল। সেই কর্মসংস্থানটা কত সালে চালু করেছিল? এটা যদিও আর দরকার নেই, তাও তোমাদের এটার উত্তরটা জেনে রাখা উচিত, কারণ এটা একটা প্রকল্প, আর প্রকল্পগুলো কিন্তু পুরনো প্রকল্প পরীক্ষায় দিয়ে দেয়। তো দাঁড়াও বলে দিচ্ছি তোমাদের, এটা ঠিক আমার মনে পড়ছে না ব্যাপারটা যে কবে হবে। ঠিক আছে, 19, 20, 18, 17, এটা 20 সাল হবে, 2020 সাল। ঠিক আছে, 2020 সালে গ্রামীণ কল্যাণ রোজগার অভিযান চালু করা হয়েছিল। যেহেতু এটা একটা প্রকল্প, তাই প্রকল্প কিন্তু পুরনো হয়ে যায় না, প্রশ্ন থাকবে যে কবে চালু করা হয়েছিল। যেমন মেক ইন ইন্ডিয়া প্রশ্ন এখনও আসছে যে মেক ইন ইন্ডিয়া কবে চালু করা হয়েছিল, স্বচ্ছ ভারত কবে চালু করা হয়েছে। ঠিক আছে, এই যে
নিচের কোন দেশে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া দেশে বিদ্যুৎ সরবরাহের মান উন্নত করার জন্য $250 মিলিয়ন ঋণের লাইন প্রসারিত করেছে? অর্থাৎ $250 মিলিয়ন ঋণ দিয়েছে কোন দেশকে? এক্সিম ব্যাংক। তো কোন দেশকে ঋণ দিয়েছে সেটার আর আমাদের জানার দরকার নেই, এখন জানার দরকার আছে এক্সিম ব্যাংক সম্পর্কে আমরা একটু জেনে রাখব। এক্সিম ব্যাংক বলতে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। কাকে ঋণ দিয়েছিল? মোজাম্বিককে ঋণ দিয়েছিল। এটা আমাদের আর দরকার নেই, আমরা শুধু এক্সিম ব্যাংক সম্পর্কে জেনে রাখবো একটু, ঠিক আছে? এক্সিম ব্যাংকের পুরো নাম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই শহরে। বেশিরভাগ ব্যাংকেরই হেডকোয়ার্টার মুম্বাই শহরে প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে। 1982 সালে প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে? এক্সিম ব্যাংক, এই দুটোই জেনে রাখো। চেয়ারম্যান হচ্ছেন হর্ষ বাঙ্গারি। হর্ষ বাঙ্গারি হচ্ছেন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা, 1982 সালে আরেকটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ জিনিস প্রতিষ্ঠা হয়েছিল ভারতে, সেটা হচ্ছে কি? নাবার্ড। নাবার্ড, ন্যাশনাল এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, এরকম কিছু ফুল ফর্মটা ঠিক মনে পড়ছে না এই সময়। তো 1982 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 15 নম্বর দেখবো আমরা, আর্থিক নীতি একটি দেশের সরকারকে ড্যাশের প্রবাহ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর্থিক নীতি, আর্থিক নীতি আমাদের সরকার যে আর্থিক নীতি গ্রহণ করবে সেই আর্থিক নীতি আমাদের দেশের কিসের প্রবাহটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে? ইকুইটি মার্কেট। ইকুইটি মার্কেটের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে না আর্থিক নীতি, ঠিক আছে? এঞ্জেল ইনভেস্টমেন্ট, এটাও হবে না। পার্সোনাল এক্সপেন্ডিচার, আমার পার্সোনাল এক্সপেন্ডিচার কি হবে আর্থিক নীতি, সেটা কিন্তু কিচ্ছু করতে পারবে না। ট্যাক্স রেভিনিউজ বা কর রাজস্ব, হ্যাঁ, সরকারের আর্থিক নীতি অনুসারে কর রাজস্বর প্রবাহটা নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ আরবিআই যখন রেপো রেট বাড়াবে কমাবে, ব্যাংকগুলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কিন্তু সুদ বাড়াবে কমাবে, সরকারি নীতি হিসেবে হবে, তো সেই হিসেবে কিন্তু প্রবাহটা নিয়ন্ত্রণ করা যাবে। তাহলে কর রাজস্ব বা ট্যাক্স রেভিনিউ, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। 16, গ্রামীণ এলাকার জন্য পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রক 2 অক্টোবর 2014 এ ভারত জুড়ে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্যানিটেশন প্রচার শুরু হয়েছিল? দেখো, এখনও এই প্রশ্নটা দিচ্ছে, অনেক দিনের পুরনো প্রশ্ন, অনেক দিনের পুরনো একটা প্রকল্প। মোদী সরকার প্রথম গভর্নমেন্টে আসার পর 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে, 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে 2014 সালে স্বচ্ছ ভারত অভিযান চালু করা হয়েছিল, ঠিক আছে? আর ভারত জুড়ে পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রক দ্বারা এটা চালু করা হয়েছিল। তো স্বচ্ছ ভারত, কতটা ভারত স্বচ্ছ হয়েছে লাস্ট 10 বছরে, তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই বলবে, ঠিক আছে? চালু করা হয়েছিল, কিন্তু কতটা স্বচ্ছ হয়েছে? দেখো, স্বচ্ছ ভারত চালু করলে হবে না, মানুষের, প্রত্যেকটা মানুষের নিজস্ব দায়িত্ব থাকা দরকার। এত বড় দেশ, সরকার চাইলেই কিন্তু স্বচ্ছ করে দেওয়া যায় না, যে সরকারই থাক না কেন, কেউই, এটা সহজ নয়। কিন্তু সরকার প্রচেষ্টা করবে, তার সঙ্গে মানুষকে, আমরা যাতে চারদিকে এদিক সেদিক নোংরা করছি, এগুলো আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে, তাহলেই কিন্তু পরিষ্কার করা সম্ভব। দেখো 17, বিং গান্ধী। বিং গান্ধী এর লেখক নিচের কে? বিং গান্ধী এটা কে লিখেছিল? কারেক্ট আনসার কি হবে? পারো আনন্দ। পারো আনন্দ একজন অথার, একজন লেখিকা, তিনি এই বিং গান্ধী লেখাটা লিখেছিলেন। 2017 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 2017 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তিনি একজন শিশু সাহিত্যিক বলতে পারো, বা শর্ট স্টোরি লেখেন, সব কিছুই লেখেন তিনি। বিং গান্ধী লিখেছেন পারো আনন্দ বলে একজন লেখিকা। 18, কে হকির জাদুকর নামে পরিচিত? কি হবে কারেক্ট আনসার? হকির জাদুকর নামে প্রতিষ্ঠিত হচ্ছেন মেজর ধ্যানচাঁদ। হকির জাদুকর নামে পরিচিত মেজর ধ্যানচাঁদ। যখন ভারতে ক্যাপ্টেন, হকি দলের ক্যাপ্টেন ছিলেন, তখন পরপর কয়েকবার ভারত কিন্তু অলিম্পিক হকিতে গোল্ড মেডেল পেয়েছিল। আর রিসেন্টলি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড যেটা আছে, তার নামটা পরিবর্তন করে ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড করে দেওয়া হয়েছে। 19 হচ্ছে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালন করা হয়? বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালন করা হয়? কারেক্ট আনসার হবে 28 জুলাই। 28 জুলাই প্রত্যেক বছর ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, ঠিক আছে? আর যদি বলা হয় যে বিশ্ব প্রকৃতি দিবস কবে পালন করা হয়, তখন তো হবে 5 জুন, আমরা প্রত্যেকেই জানি।
এনভায়রনমেন্ট ডে বা পরিবেশ দিবস। এটা হচ্ছে 28 জুলাই হচ্ছে প্রকৃতি সংরক্ষণ দিবস। 20 হচ্ছে পর্তুগিজরা কোন সালে শ্রীলঙ্কা আবিষ্কার করেছিল? পর্তুগিজরা কত সালে শ্রীলঙ্কা আবিষ্কার করেছিল? আচ্ছা, এখানেই তোমাদের একটা আমি হোমওয়ার্ক দেব যে পর্তুগিজরা কত সালে প্রথম ভারত আবিষ্কার করেছিল, তোমরা বলতে পারবে? এটা আমি হোমওয়ার্ক দিলাম, পর্তুগিজরা কত সালে প্রথম ভারত আবিষ্কার করেছিল বলো। আর এখানে পর্তুগিজরা শ্রীলঙ্কা আবিষ্কার করেছিল কবে? 1505 সাল। ভারত আবিষ্কার করার কয়েক বছর পরই তারা শ্রীলঙ্কা আবিষ্কার করেছিল। তো কত সালে ভারত আবিষ্কার করেছিল তোমরা কমেন্ট করে জানাও। সহজ প্রশ্ন এটা, বলো তোমরা। 21 জাতীয় ক্রীড়া পুরস্কার 2020 এ প্যারা সাঁতারের জন্য কে অর্জুন পুরস্কার জিতেছে? এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দরকার নেই, তাও বলে রাখি তোমাদের যে মারিয়াপ্পান টি কারেক্ট আনসার হবে। দরকার নেই, পুরনো ছিল। নেক্সট, দেখো পরের বছর কোন বছরে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস পার্টি লোকসভা নির্বাচনে গরিব হাটাও দারিদ্র দূর করুন স্লোগান দিয়েছিল? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের WBPSCর পরীক্ষাও, WBCS এর পরীক্ষাও এই প্রশ্নটা বহুবার আসে। WBCS এর পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গল PSCর পরীক্ষায়, SSCর পরীক্ষায়, MTS CGL প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গরিবি হটাও এই যে স্লোগানটা কবে দিয়েছিল? কারেক্ট আনসার হবে 1971। 1971 সালে ইন্দিরা গান্ধীর সময়কালে এই স্লোগানটা দেওয়া হয়েছিল। সেই সময় আরেকটা এখান থেকে প্রশ্ন থাকে যে কোন 5th ইয়ার প্ল্যানের সময়, কোন পঞ্চবার্ষিকী প্ল্যান বা কোন 5th ইয়ার প্ল্যানের সময় গরিবি হটাও স্লোগান ছিল, বা কোন 5th ইয়ার প্ল্যানের মেন স্লোগান ছিল গরিবি হটাও? এটা হবে 5th, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কত? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান স্লোগান ছিল গরিবি হটাও বা রিমুভ পভার্টি। তাহলে 1971 সাল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 23 দেখো। নিচের মধ্যে কে প্রথম 3 জন ভারতীয় মহিলা ফাইটার পাইলটের একজন যিনি 2020 সালের মার্চ মাসে নারী শক্তি পুরস্কার 2019 পেয়েছে? 3 জন ভারতীয় মহিলা ফাইটার পাইলটের একজন 2020 সালের মার্চ মাসে নারী শক্তি পুরস্কার পেয়েছিল, তার নাম হচ্ছে অবনী চতুর্বেদী। 3 জন ছিল, অবনী চতুর্বেদী, সীমা রাও এবং নিরুপমা যাদব। 3 জনের মধ্যে পুরস্কার দেওয়া হয়েছে অবনী চতুর্বেদীকে। তো পুরনো প্রশ্ন ছিল, দরকার নেই এটাও। নেক্সট হচ্ছে মায়ানমারের প্রধান ধর্ম কি? কারেক্ট আনসার কি হবে? বৌদ্ধ ধর্ম ইজ দ্য কারেক্ট আনসার। বৌদ্ধ ধর্ম হচ্ছে মায়ানমারের প্রধান ধর্ম। 25 ভারতে প্রথম অ্যাকাউন্টেন্ট জেনারেল কার্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কত সালে অ্যাকাউন্টেন্ট জেনারেল কার্যালয়, যেটাকে আমরা এখন বলে থাকি অডিটর জেনারেল, অডিটর জেনারেল, সেই একই জিনিস হলো অ্যাকাউন্টেন্ট জেনারেল এর কার্যালয় ভারতে কবে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল? কারেক্ট আনসার হবে 1858 সালে ভারতে প্রথম অ্যাকাউন্টেন্ট জেনারেলের কার্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। যখন 1857 সালে মহাবিদ্রোহের পর 1858 সালে মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশদের হাতে, ব্রিটিশ পার্লামেন্টের হাতে যখন ভারত শাসনের দায়িত্ব চলে যাচ্ছে, সেই সময় অ্যাকাউন্টেন্ট জেনারেলের কার্যালয় একটা প্রতিষ্ঠা করা হয়েছিল ভারতে 1858। আমাদের 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্লিজ শেয়ার করো। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাও। এটা হচ্ছে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল, দেখে নাও, এই চ্যানেলে জয়েন করো, গাইডেন্স গুরু অফিসিয়াল। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার করো।